বাইরে তখন প্রকৃতির তাণ্ডব শুরু হয়েছে। ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টির দাপটে সন্ধ্যার আগে যেন মাঝরাত নেমে এসেছে চারিদিকে। আদনান হন্যে হয়ে ফুলের দোকান খুঁজলেও মনের মতো ফুল পায়নি। যেগুলো খোলা ছিল সেগুলোতেও বাসি ফুলের স্তূপ। অগত্যা কোনো উপায় না দেখে রাস্তার ধারে সে পরিচিত কৃষ্ণচূড়া গাছটা থেকে একগুচ্ছ টকটকে লাল ফুল পেরে নিল। সে নৌশি কৃষ্ণচূড়া বড্ড ভালোবাসে। এই রক্তিম রংটা ওর অভিমানী মুখে দারুণ মানাবে। রেনকোট থাকায় আদনান নিজে খুব একটা ভেজেনি। বাইকটা মির্জাবাড়ির গ্যারেজে রেখে কলিং বেল টিপতে দরজা খুলে গেল। ড্রয়িং রুমে তখন বাড়ির বড়দের আসর বসেছে। মাইমুনা বেগম আদনানকে দেখে বললেন, সারাদিন কোথায় ডই ডই করে ঘুরে বেড়াস? এক মুহূর্তের জন্য তোকে বাড়িতে পাওয়া যায় না। আদনান ক্লান্ত হাসিতে জবাব দিল, ভার্সিটিতেই ছিলাম আম্মু, তারপর বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেল। সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাচ্ছিল, ঠিক তখনই রাহি বেগম তাকে থামিয়ে দিলেন। স্নেহমাখা স্বরে বললেন, আদনান, মিষ্টি খেয়ে যা বাবা, তোর তো মিষ্টি ভীষণ প্রিয়। আদনান কৌতূহলী হয়ে এগিয়ে এলো। একটা রসালো মিষ্টি হাতে নিয়ে কামড় দিতে দিতে ক্যাজুয়াল ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, হঠাৎ কিসের মিষ্টি? কে আনলো? রাহি বেগম হাসি মুখে তৃপ্তির সাথে জবাব দিলেন, নওশিকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছিল, তারাই নিয়ে এসেছে। মুহূর্তে আদনানের চিবানো থেমে গেল। গলার কাছে মিষ্টিটা যেন পাথরের মতো আটকে গেল তার। হাতটা নামিয়ে নিয়ে ভ্রু কুচকে তীক্ষ্ণ গলায় সে প্রশ্ন করলো, পাত্রপক্ষ মানে? কিসের পাত্রপক্ষ? কেন ওকে দেখতে আসবে? আদনানের গলার স্বরের আকস্মিক পরিবর্তন আর চোয়ালের কঠোরতা দেখে উপস্থিত সবাই থমকে গেল। ড্রয়িং রুমের উৎসব মুখর পরিবেশটা এক নিমিষে থমথমে হয়ে উঠল। আদনানের দু চোখে তখন কৃষ্ণচূড়ার চেয়েও গাঢ় লাল আভা খেলা করছে। এমদাদুল মির্জা সোফায় হেলান দিয়ে আয়েশি ভঙ্গিতে বসেছিলেন। তিনি বেশ তৃপ্তির সুরে বললেন, ছেলেটা খুব ভালো আদনান, আমেরিকায় সেটেলড, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বিয়ের পর নৌশিকেও একসাথে করে নিয়ে যাবে। আমাদের মেয়েটা রাত সুখে থাকবে ওখানে। আদনানের ভেতরটা তখন যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি, অথচ সে সেটা বাইরে প্রকাশ হতে দিল না। ভেতরের কাঁপুনিটা দাঁতে দাঁত চেপে সামলে নিয়ে শান্ত অথচ ভারী গলায় বলল, এত ছোট একটা মেয়েকে কেন এখনই বিয়ে দিচ্ছ বড় বাবা? ওর তো এখনো পড়াশোনা অনেকটা বাকি। রাহি বেগম আদনানের উদ্বেগ দেখে ধীর কণ্ঠে বললেন, আরে বাবা, নওশি নিজেই বিয়ের কথা তুলেছে, আমাদের তো এখন কোনো প্ল্যানই ছিল না। তুই তো জানিসই মেয়েটা কত জেদি, ও যেটা ধরে সেটা করেই ছাড়ে। আদনান আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। হাতে ধরা মিষ্টিটা প্লেটে রেখে সে সিঁড়ির দিকে পা বাড়ালো। রাহি বেগম পেছন থেকে ডাকলেন, কি রে, মিষ্টিটা খেলি না? তোর তো খুব প্রিয়। আদনান বড় মেয়ের ডাকে কোনো সাড়াও দিল না, পেছনে ফিরে তাকালো না। লম্বা লম্বা পা ফেলে সে উপরে উঠে গেল। রাগে তার পুরো শরীর কাঁপছে, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। 7 দিনের চ্যালেঞ্জের কথা ও এভাবে সত্যি করে তুলবে, সেটা আদনান কল্পনাও করতে পারেনি। নৌশির রুমের কাছাকাছি পৌঁছাতে দেখলো নৌশি কানে ইয়ারপড লাগিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে রুম থেকে বেরোচ্ছে। নৌশির মুখে তখন জয়ের এক অদ্ভুত আভা। আদনানকে পাশ কাটিয়ে যাওয়ার সময় সে একটু থামলো। আদনান রক্তাভ চোখে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, এই নাদানা বাচ্চা, সত্যি সত্যি বিয়ে করে ফেলছিস? নৌশির কানে এয়ারপড থাকায় সে কথাগুলো পরিষ্কার শুনতে পেল না। সে ভ্রু নাচিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, কি বললি? জোরে বল, শুনতে পাচ্ছি না। আদনান আবারও চিৎকার করে বলল, তুই আমার ওপর জেদ করে সত্যি এই বিয়েটা করছিস? ভালো করছিস না কিন্তু নাদান। নৌশি এবারও যেন কানে খাটো হওয়ার ভান করে বলল। কি? আরো জোরে বল। আদনানের মেজাজ এবার সপ্তমে চড়ে গেল। সে এক ঝটকায় নৌশির কান থেকে এয়ারপড দুটো ছিনিয়ে নিয়ে দূরে ছুঁড়ে মারল। তারপর বাঘের মতো গর্জে উঠে বলল, লাউড অ্যান্ড ক্লিয়ার শুনে রাখ, তুই এই বিয়ে করবি না, ব্যাস। নৌশি ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে তুলল। অবজ্ঞা ভরে বলল, আমি বিয়ে করলে তোর সমস্যা কি শুনি? আমি কেন তোর কথা শুনবো? বিয়েটা অবশ্যই হবে এবং এই সপ্তাহেই হবে। পারলে ঠাকাস। আদনান এর হিতাহিত জ্ঞান হারিয়ে নৌশির 2 বাহু শক্ত করে চেপে ধরল। আগুনের মতো দৃষ্টি দিয়ে ওর চোখের দিকে তাকিয়ে গলার স্বর খাদে নামিয়ে আনলো। আমি বলেছি করবি না মানে করবি না। যদি এই বিয়ে হয় তবে আমি চারদিকে আগুন লাগিয়ে দেব, দরকার হলে তোকে খুন করে ফেলবো, তবু অন্য কারো হতে দেব না। নৌশি সজোরে ধাক্কা দিয়ে আদনানকে সরিয়ে দিল। জেদি গলায় বলল, খবরদার, আমায় আর স্পর্শ করবি না, দূরে থাক। আর কিসের জন্য এত অভিনয় করছিস? তুই তো আমাকে সবসময় ছোট বোনের নজরে দেখিস, তাই না? তাহলে আজ বড় ভাইয়ের দায়িত্বটা পালন কর, বাগড়া দিস না।
বলেই নৌশি গটগট করে সিঁড়ির দিকে চলে যেতে লাগলো। আদনান রাগে অন্ধ হয়ে পাশের দেয়ালে সজোরে একটা ঘুষি বসালো। তার হাতের কড়া থেকে রক্ত চুইয়ে পড়ছে, কিন্তু সেই ব্যথার চেয়েও বুকের ভেতরে যন্ত্রণাটা যেন তীব্রতর। নৌশি সিঁড়ি দিয়ে নামার সময় আড়ালে নিজের চোখে জলটুকু মুছে নিল। একবার আর চোখে উপরের দিকে তাকালো। আদনান তখনও পাথরের মতো দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। নৌশি মনে মনে বলল, এত কিছুর পরও স্বীকার করবি না যে তুই আমায় ভালোবাসিস? তুই কি সত্যি এত পাষাণ আদনান? নিচে গিয়ে নৌশি নিজেকে পুরোপুরি স্বাভাবিক করে সবার সাথে বসলো। এমদাদুল মির্জা ফোনে কথা বলছিলেন। নৌশিকে দেখে ফোনটা রেখে বললেন, মারে, ওরা মাত্র কল দিলেন ছেলে নাকি পরের সপ্তাহে আমেরিকায় চলে যাবে। তাই তারা চাচ্ছে এই সপ্তাহে বিয়ের কাজটা সেরে ফেলতে। তোর কি কোনো সমস্যা আছে? নৌশি কিছুক্ষণ নিথর হয়ে বসে রইল। তার বুকের ভেতরটা হু হু করে উঠলেও ধীর অথচ স্থির কণ্ঠে জবাব দিল, না আব্বু, আমার কোনো সমস্যা নেই। মিতু আর তৃণা পাশ থেকে অবাক হয়ে নৌশির দিকে তাকিয়ে রইল। মেয়েটা নিজের মনের কথা কাউকে না বললেও তার এই অস্বাভাবিক শান্ত থাকাটা তাদের মনে সন্দেহের দানা বাঁধছে। রাত তখন 11:45। মির্জাবাড়ির সবাই নিজ নিজ ঘরে ঘুমে আচ্ছন্ন। ড্রয়িং রুমের নিস্তব্ধতায় তৃণা একা সোফা একটা কুশন আঁকড়ে ধরে হেলান দিয়ে বসে আছে। আরিয়ান আজও ফিরতে দেরি করছে। বাবার অফিস সামলে নিজের নতুন ব্যবসার দেখভাল করতে গিয়ে লোকটার দম ফেলার সময় থাকে না। তৃণার চোখের পাতা বারবার বুঝে আসছে ক্লান্তিতে। আরিয়ান বারবার বারণ করে দিয়েছে ওর জন্য রাত না জাগতে, কিন্তু মন কি আর অত বারণ শুনে? ঠিক তখনই কলিং বেলে চিরচেনা শব্দটা কানে এলো। তৃণার ঠোঁটে মুহূর্তে এক চিলতে প্রশান্তির হাসি ফুটে উঠল। সে দ্রুত গিয়ে দরজা খুলতে দেখলো সামনে ক্লান্ত আরিয়ান দাঁড়িয়ে। হাতে ওর কালো কোটটা ঝুলছে, সাদা শার্টের উপরে দুটো বোতাম। খুশকো খুশকো চুলে আর চোখে নিচের কালিতে স্পষ্ট, কিন্তু দরজার ওপাশে টিনাকে দেখা মাত্রই আরিয়ানের সব ক্লান্তি যেন উবে গেল। ঠোঁটে ফুটে উঠল এক চওড়া হাসি। এক হাতে টিনাকে নিজের বুকের সাথে নিবিড় করে মিশিয়ে নিয়ে ওর কপালে একটা দীর্ঘ চুমু আঁকলো আরিয়ান। তারপর আদুরে ধমকে সুরে বলল, তোমাকে না বলেছিলাম আমার জন্য জেগে না থাকতে? তবুও জেগে আছো। দিন দিন বড় অবাধ্য হয়ে যাচ্ছ তুমি। যদি এইভাবে রাত জেগে অসুস্থ হয়ে পড়ো তখন কি হবে? ট্রিনা আরিয়ানের বুকের ঘ্রাণ নিতে নিতে আলতো হেসে জবাব দিল, অসুস্থ হলে আপনি আছেন তো আমার রাগী সাহেব, আপনিই সুস্থ করে দেবেন। আরিয়ানকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ট্রিনা ওকে ঠেলে ভিতরে ঢুকিয়ে দিয়ে বলল, যান ঝটপট ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। আরিয়ান এবার আর তর্ক করল না। বাধ্য ছেলের মতো মুচকি এসে নিজের রুমের দিকে পা বাড়ালো। আরিয়ান হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসতে ট্রিনা সযত্নে খাবারের প্লেটটা এগিয়ে দিল। আরিয়ান আর চোখে ট্রিনার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, খেয়েছো? ট্রিনা খুব স্বাভাবিক হওয়ার ভান করে উত্তর দিল। সবার সাথে খেয়ে নিয়েছিলাম। আরিয়ান এবার শব্দ করে হেসে উঠল, মাথা নেড়ে বলল, ইদানিং মিথ্যা বলে শিখে গেছো। মাকে যখন আগে কল দিয়ে তোমার নামে এক গাদা নালিশ করেছে, সাথে আমাকে আচ্ছা করে বকা দিল। বলল আমার জন্য তুমি নাকি না খেয়ে বসে থাকো। এভাবে প্রতিদিন থাকলে শরীরটা কি আর টিকবে? ট্রিনা ধরা পড়ে গিয়ে একটু নাক কুচকালো, অভিমানী সুরে বলল, এখন আমাকে খেতে বলবেন না প্লিজ, একদমই ইচ্ছে করছে না। আরিয়ান এবার আদুরে গলায় আবদার করলো, আচ্ছা আমাকে অন্তত খাইয়ে দাও। কেন, আপনি কি নিজের হাতে খেতে পারেন না? হুম, পারি না। আপনি সত্যিই বড্ড জেদি। সেটা আমি জানি। ট্রিনা আর কথা বাড়ালো না। এই লোকের যুক্তির সাথে পাল্লা দিয়ে জেদ বজায় রাখা অসম্ভব। সে ভাত মেখে প্রথম লোকমাটা আরিয়ানের মুখে তুলে দিতে আরিয়ান দুষ্টুমি করে ট্রিনার আঙ্গুলে মৃদু কামড় বসালো। ট্রিনা ঝট করে হাত সরিয়ে এনে ধমকের সুরে বলল, বাচ্চামো কমান তো। আরিয়ান তৃপ্তিরে হাসি হেসে বলল, এটাকে বুঝি বাচ্চামো বলে? পাগলি, একেও তো ভালোবাসা বলে। ট্রিনা দীর্ঘশ্বাস ফেলে হাসলো। মেনেছি আপনার ভালোবাসা। খাওয়ার মাঝে আরিয়ানের ফোনে অফিসের একের পর এক ইমেল আসছিল। খাওয়া শেষ করে সে ল্যাপটপটা নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো। ট্রিনা একদৃষ্টিতে আরিয়ানের ব্যস্ত মুখের দিকে তাকিয়ে রইল। সারাদিনের খাটনির পর লোকটার বিশ্রাম নেই দেখে তার খুব মায়া হলো। সে নরম স্বরে বলল, সারাদিন তো কাজেই ডুবেছিলেন, বাসায় এসে অন্তত একটু রেস্ট নিতেন। আরিয়ান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ট্রিনার দিকে তাকালো। ল্যাপটপটা একপাশে সরিয়ে রেখে বলল, আচ্ছা আর কাজ করবো না। তুমি বোধহয় বিরক্ত হচ্ছে আমার উপর। না, বিরক্ত হচ্ছি না, আপনি বরং জলদি শেষ করে নিন। আরিয়ান শেষ জরুরি ইমেলটা পাঠিয়ে ল্যাপটপ বন্ধ করলো। সামনে তাকাতেই দেখলো ট্রিনা সোফায় হেলান দিয়ে চোখ বুজে আছে। ক্লান্তিতে ওর মায়াবী মুখটা যেন আরো ম্লান দেখাচ্ছে। আরিয়ান নিঃশব্দে ট্রিনার সামনে ঝুঁকে পড়লো। পরম মমতার কপালে অবাধ্য চুলগুলো সরিয়ে দিতে ট্রিনা চোখ মেলল। আরিয়ান আর এক মুহূর্ত দেরি করলো না। চোখের পলকে ট্রিনাকে একটানে পাজা করলে তুলে নিল। ট্রিনা অপ্রস্তুত হয়ে আরিয়ানের গলা জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, কি করছেন, কেউ দেখে ফেলবে তো।
আরিয়ান কোনো কথা না বলে টিনার চোখের গভীরে তাকিয়ে থাকলো। সেই দৃষ্টিতে আজ কোনো ক্লান্তি নেই, আছে কেবল অতল এক গভীর প্রেম। টিনার রেশমি চুলগুলো পিঠের উপর ছড়িয়েছে আর সেই কালো শাড়ির আঁচলটা মেঝের সাথে লুটোপুটি খাচ্ছে। আরিয়ান ওকে পাজা কোলে তুলে নিয়ে ধীর পায়ে সিঁড়ির দিকে হাঁটতে শুরু করলো। টিনা আরিয়ানের গলার সাথে ঝুলে থেকে বলল, আপনি দিন দিন বড্ড বেহায়া হয়ে যাচ্ছেন কিন্তু রাগে সাহেব। আরিয়ান টিনার চোখের দিকে তাকিয়ে এক চিলতে বাঁকা হাসি হাসলো, তারপর গম্ভীর স্বরে বলল, স্ত্রীকে ভালোবাসতে গেলে একটু বেহায়া হতেই হয়। হিসেব কষে ব্যবসায়ী হওয়া যায়, কিন্তু আদর্শ স্বামী হওয়া যায় না। বুঝলেন বোঝান? টিনা আরিয়ানের এমন অকাট্য যুক্তির সামনে হার মানল। সে লাজুক হেসে আরিয়ানের চওড়া বুকে মুখ ঘষল। আরিয়ান ওকে নিয়ে সোজা রুমে ঢুকলো এবং আলতো করে বিছানায় বসিয়ে দিল। এরপর আলমারি থেকে একটা ঝকঝকে বক্স বের করে আনলো, সেটা টিনার হাতে দিয়ে আরিয়ান ওর পাশেই বসলো। টিনা বক্সটার দিকে তাকিয়ে অবাক হয়ে দেখলো ওটা লেটেস্ট মডেলের একটা স্মার্টফোনের বক্স। উপরে বড় বড় অক্ষরে লেখা স্যামসাং আলট্রা প্রো ম্যাক্স। টিনা বিস্ময় ভরা চোখে আরিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, নতুন ফোন কিনলেন নাকি? আরিয়ান ওর চুলে হাত বুলিয়ে দিয়ে মৃদু হেসে বলল, আমার জন্য না, এটা তোমার জন্য। সে কি, এত দামি ফোন আমার জন্য কেন কিনতে গেলেন? টিনার কণ্ঠে যেমন বিস্ময় তেমনি কিছুটা সংকোচ। আরিয়ান এবার একটু আধিপত্যের সুরে বলল, কেন? আমার বউয়ের জন্য আমি কি দামি জিনিস কিনতে পারি না? না মানে এত দামি কোনো কিছুর তো প্রয়োজন ছিল না, সাধারণ একটা হলেই তো হতো। টিনা বিড়বিড় করে বলল। আরিয়ান এবার টিনার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে বলল, আমার বউকে আমি কি দেবো আর কি দেবো না সেটা এখন তো আমার ব্যাপার। এতে তোমার মনে করে কোনো অধিকার নেই, বুঝছো? আরিয়ানের এই ডিকটেটর মার্কা ভালোবাসা দেখে টিনা না হেসে পারল না। সে ফোনটা হাতে নিয়ে আরিয়ানের কাঁধে মাথা রাখলো। বাইরে তখনও ঝোড়ো হওয়ার শব্দ হচ্ছে, কিন্তু এই চার দেয়ালের মাঝে এখন কেবল একরাশ প্রশান্তি আর স্নিগ্ধ প্রেম। জ্যোৎস্নাপ্লাবিত এক মায়াবী রাত। ইমতিয়াজ বাড়ির ব্যালকনিতে দোলনায় পাশাপাশি বসে আছে নির্জন ইমতিয়াজ আর নুসরাত। চারিপাশ একদম নিঝুম, শুধু মাঝে মধ্যে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। নির্জন পরম শান্তিতে নুসরাতের কোলে মাথা দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে আর নুসরাত আলতো করে তার চুলে আঙ্গুল বুলিয়ে দিচ্ছে। নুসরাতের মুখে সে অ্যাসিডের ক্ষতটা ইদানিং ওষুধের গুণে অনেকটাই ফিকে হয়ে এসেছে। দাগটা এখন আর আগের মতো স্পষ্ট বোঝা যায় না, হয়তো আর কিছুদিন পর পুরোপুরি মিলিয়ে গিয়ে আগের সেই সতেজতা ফিরে আসবে। নুসরাত অপলক দৃষ্টিতে নির্জনের শান্ত মুখের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো এই পুরুষটা কতটা অদ্ভুত আর স্নিগ্ধ। নুসরাতের মতো দগ্ধ চেহারার একটা মেয়েকে সে অবলীলায় আপন করে নিল। পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে বোধ হয় সেই। নির্জন হঠাৎ নিস্তব্ধতা ভেঙে ডাকলো, চশমলি ম্যাডাম, নুসরাত মৃদুস্বরে উত্তর দিল। একটা প্রশ্ন করি? নুসরাত হেসেই ফেলল। করো না, এটার জন্য আবার অনুমতি লাগে নাকি? নির্জন চোখ বন্ধ রেখে একটা গুঁড়ো প্রশ্ন ছুড়ে দিল। তোমার জীবনে আমার আগে কি অন্য কাউকে ভালোবেসেছিলে? নির্জনের এই প্রশ্নে নুসরাতের হাতজোড়া থমকে গেল। এক মুহূর্তের জন্য বুকটা কেঁপে উঠল। তার কি উত্তর দিবে সে কি সত্যি বলতে পারবে তার এই বাদামওয়ালার আগেও অন্য একজনকে সে মনে প্রাণে ভালোবেসেছিল? শুধু কি ভালোবাসা, তাকে পাবে না জেনে একদিন তো সে আত্মহত্যার পথও বেছে নিয়েছিল। নুসরাত দীর্ঘশ্বাস চেপে চোখ বুজে শান্ত গলায় বলল, না, আমি কাউকে ভালোবাসিনি। নির্জন কোনো পাল্টা যুক্তি দিল না, শুধু ঠোঁটের কোনো একটা রহস্যময় হাসি ঝোলালো। নুসরাতের হাতের তালুতে একটা উষ্ণ চুমুকে খুব ধীর কণ্ঠে বলল, আমি তোমার চোখের ভাষা পড়তে জানি। নুসরাত আর কোনো উত্তর দিল না। সে আকাশে সেই বিশাল নীলিমার দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করল, পৃথিবীর কেউ না জানুক, আমার স্বামীর আগে আমি অন্য কাউকে ভালোবেসেছিলাম। মির্জাবাড়িতে এখন এক অদ্ভুত বৈপরীত্য। একদিকে বিয়ের সানায় তোড়জোড় আর হই হুল্লোড়, অন্যদিকে গুমোট এক নিস্তব্ধতা। এই হই হুল্লোড়ের খবর বাইরে সবাই জানলেও সে নিস্তব্ধতার দহন কয়জনই বা টের পাচ্ছে। নৌশির বিয়ে ঠিক হয়েছে শুক্রবার, আজ বুধবার, অর্থাৎ হাতে মাত্র একটা দিন। বাড়ির লোকজনের দম ফেলার সময় নেই, সবার চোখে মুখে উৎসবের আনন্দ। কিন্তু আদনান দাঁড়িয়ে আছে নিজের রুমের ব্যালকনিতে। বাইরের এই আনন্দ উচ্ছ্বাস তার কাছে বিষের চেয়েও তেতো ঠেকল। নৌশিকে সে কত বোঝালো এই বিয়েটা না করতে, কিন্তু মেয়েটা যেন পাথরের চেয়েও শক্ত হয়ে আছে। আদনানের ইচ্ছে করছে এখনই ছুটে গিয়ে চিৎকার করে বলে দিতে, এই নাদানে বাচ্চা, তোকে আমি ভালোবাসি। কিন্তু পরিস্থিতি এখন আর সেই পর্যায়ে নেই। চাইলেই সবটা ওলটপালট করা যায় না। আদনান ধীর পায়ে রুমে ফিরে এলো। ড্রয়ার টেনে বের করে আনলো একটা পুরনো জীর্ণ ডায়েরি। ডায়েরির পাতায় পাতায় আগডুম বাগডুম অনেক কথাই লেখা, কিন্তু তার বেশিরভাগ জুড়ে রাজত্ব করছে একটা নাম, নৌশি। আদনান ডায়েরির পাতায় আঙ্গুল বোলাতে বোলাতে এক পৃষ্ঠা উল্টাতেই থমকে গেল। কাঁচা হাতে বড় বড় করে লেখা, তোরে আমার বউ বানাবো নাদান।
লেখাটা দেখে আদনানের ঠোঁটের কোণে এক চিলতে বিষাদ মাখা হাসি ফুটে উঠল। তখন আদনানের বয়স বড়জোর, আর প্রেম ভালোবাসা বুঝতো না ঠিকই, কিন্তু সেদিন হয়তো অবুঝ মনে নৌশিকে নিজের করে রাখার এক অদ্ভুত জেদ কাজ করেছিল। সেদিন পাশে বসে নৌশিও খিলখিল করে হেসেছিল, অথচ আজ সেই ছোটবেলার স্বপ্নটা নিছক এক অলির কল্পনা মনে হচ্ছে। আদনানের দু চোখ বেয়ে দুফোঁটা নোনা জল ডায়েরির পাতার উপর গড়িয়ে পড়ল। পরক্ষণেই সে ঝটকা দিয়ে চোখের জল মুছে ফেলল। তার দু চোখে তখন ফিরে এলো সেই পরিচিত দৃঢ়তা। তাকে এখন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিতে হবে। আদনান ডায়েরিটা সশব্দে বন্ধ করে বিড়বিড় করে বলল, তুই শুধুই আমার হবি নৌশি, অন্য কারো হলে যে আমি বাঁচব না। তোকে হারাতে দেওয়ার চেয়ে আমি সবকিছু ধ্বংস করে দিতে রাজি আছি। মির্জা বাড়িতে সাত রব, বাড়ির আদরের মেয়ের বিয়ে বলে কথা, আয়োজনের কোনো কমতি নেই। সময় কম হলেও কাজের বহর পাহাড় সম। আত্মীয় স্বজনে বাড়ি গিজগিজ করছে, অথচ এই মহাব্যস্ততার মাঝেও একজনের দেখা নেই। আরিয়ান নতুন কোম্পানির একটা অত্যন্ত জরুরি মিটিংয়ের জন্য তাকে আজ সকালে বের হতে হয়েছে। তিনা ড্রয়িং রুমের এক কোণে ঠায় দাঁড়িয়ে আছে। সকাল থেকে কয়েকবার কল করেছে আরিয়ানকে, কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দ নেই। অদ্ভুত এক শূন্যতার অভিমানে তার কিছু করতে ইচ্ছা করছে না। ঠিক তখনই মাইমুনা বেগম কাজের তদারকি করতে করতে ওদিক দিয়ে যাচ্ছিলেন। ট্রিনাকে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে তিনি থমকে দাঁড়ালেন। দ্রুত এগিয়ে এসে কপালে হাত দিয়ে বললেন, কি হয়েছে ত্রিনা? শরীর কি অসুস্থ লাগছে? দেখি তো। শাশুড়ির এই সামান্য বিষয় নিয়ে এমন ব্যাকুলতা দেখে ট্রিনার ঠোঁটে এক চিলতে ম্লান হাসি ফুটে উঠল। মাইমুনা বেগম ট্রিনার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে আবারও শুধালেন, সারাদিনের এই হট্টগোলের মাঝে তোমার ঠিকমতো খেয়ালই করা হয়নি। কিছু খেয়েছো মা? ট্রিনা মাথা নেড়ে নিঃশব্দে জানিয়ে দিল সে কিছু খায়নি। সাথে সাথে মাইমুনা বেগমের কপালে চিন্তার ভাঁজ পড়ল। কিছুটা রাগী স্বরেই বললেন, খাওনি মানে? কেন খাওনি শুনি? ইচ্ছে করছিল না আম্মু। কয়েকদিন ধরেই শুনছি তোমার কিছু খেতে ইচ্ছে করছে না। শরীরটা কি বেশি খারাপ লাগছে? কোনো সমস্যা হলে আমাকে লুকিও না কিন্তু। ট্রিনা আমতা আমতা করে বলল, না আম্মু, তেমন কিছু না। আসলে আপনার ছেলে সেই সকালে বের হয়েছে, এর মধ্যে একবারও ফোনটা রিসিভ করলো না। ছেলের ওপর বৌমার এমন মিষ্টি অভিমান দেখে মাইমুনা বেগম মৃদু হাসলেন। ট্রিনার চিবুকটা আলতো করে ছুঁয়ে দিয়ে বললেন, ও আচ্ছা, এই জন্য বুঝি মহারানীর মন খারাপ? ঠিক আছে, মুখ ভার করে থাকতে হবে না। তুমি বরং একটা কাজ করো, এখনই আরিয়ানের অফিসে চলে যাও। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে পৌঁছে দিতে। মাইমুনা বেগমের কথা মতো ট্রিনা আর দেরি করল না। ড্রাইভারকে সাথে নিয়ে আরিয়ানের অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তার মনে একদিকে আরিয়ানের জন্য অভিমান, অন্যদিকে এক অজানা উৎকণ্ঠা কাজ করছিল। আরিয়ান মাত্রই মিটিং রুম থেকে বেরিয়ে নিজের কেবিনে ঢুকলো। তার চোয়াল শক্ত, দু চোখে আগুনের মতো জ্বলছে। ম্যানেজারের অদক্ষতার কারণে নতুন প্রজেক্টের শুরুতেই বড়সড় লোকসান হয়েছে। তার উপর বায়ারদের ক্রমাগত চাপ আরিয়ানের ধৈর্যচ্যুত করেছে। কেবিনে ঢুকে এসে গায়ের কোটটা রাগে ছুঁড়ে মারল চেয়ারের উপর। দুই হাতে নিজের চুল মুঠো করে ধরল। মাইগ্রেনের তীব্র যন্ত্রণায় তার মাথা যেন ফেটে যাচ্ছে, আর এই মানসিক চাপ সেই যন্ত্রণাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আরিয়ান নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। তার এই আকস্মিক আর প্রচণ্ড রেগে যাওয়ার পেছনে রয়েছে ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার, আইইডি। টেবিলের উপরে রাখা জলের গ্লাসটা হাতে নিয়ে দেখলো ওটা খালি। মুহূর্তে তার হিতাহিত জ্ঞান হারিয়ে গেল। গ্লাসটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারল সে। কাঁচের টুকরাগুলো ঝনঝন শব্দে চারিদিকে ছড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে দরজায় এসে দাঁড়িয়েছে ট্রিনা। ঘরের রণক্ষেত্র দশা দেখে সে শিউরে উঠল। আরিয়ান তখনও ট্রিনাকে লক্ষ্য করেনি। সে পাগলের মতো টেবিলের ফাইলগুলো ফ্লোরে ছুঁড়ে ফেলেছে। ট্রিনা বিস্ময়ে তাকিয়ে রইল। আরিয়ান তাকে মেনে নেওয়ার পর থেকেই ভয়াবহ রূপ আর দেখা যায়নি। নিয়মিত ওষুধ খেয়ে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখত, কিন্তু আজ বোধহয় সব বাঁধ ভেঙে গেছে। ট্রিনা প্রায়ই লক্ষ্য করে আরিয়ান যন্ত্রণায় ছটফট করলেও মুখ ফুটে কিছু বলে না। হঠাৎ আরিয়ানের নজর দরজার দিকে যেতেই সে থমকে গেল, কিন্তু ট্রিনাকে দেখে সে শান্ত হলো না, বরং তার ভেতরের অস্থিরতা যেন আরো বেড়ে গেল। সে দাঁতে দাঁত চেপে রক্তাভ চোখে ট্রিনার দিকে তাকিয়ে রইল। ট্রিনা জানে এই অবস্থায় আরিয়ানের হিতাহিত জ্ঞান থাকে না। এটা কেবল রাগ নয়, এক ধরনের মানসিক অসুস্থতা। এখন তাকে শান্ত করতে যাওয়া মানে আগুনের উপর ঘি ঢালা। তবুও ট্রিনা নিজেকে সামলাতে পারল না। সে ধীর পায়ে আরিয়ানের দিকে এগোতে লাগলো। শান্ত গলায় জিজ্ঞাসা করলো, কি করছেন এসব?
কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন? ট্রিনাকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে আরিয়ানের দৃষ্টি হঠাৎ নিচের দিকে গেল। ট্রিনা খেয়ালই করেনি যে ফ্লোর জুড়ে ভাঙা কাচের ধারালো টুকরো পড়ে আছে। আর মাত্র 2 কদম ফেললে ট্রিনার পা সেই কাচের উপর পড়বে। আরিয়ান মুহূর্তের মধ্যে ঝড়ের গতিতে সামনে এগিয়ে এলো। ট্রিনা কিছু বুঝে ওঠার আগেই আরিয়ান নিজের দুহাত বাড়িয়ে দিল ওর পায়ের তলায়। ট্রিনা চমকে গিয়ে পা থমকে নিল। আরিয়ানের হাতের তালুর উপর ট্রিনার পায়ের ভার পড়তেই সে দ্রুত ওকে একপাশে সরিয়ে নিল। ট্রিনা বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। এই তো কয়েক সেকেন্ড আগে মানুষটার আগে অন্ধ হয়ে সব তছনছ করছিল, অথচ পরক্ষণেই তার এই অবিশ্বাস্য সতর্কতা। আরিয়ান বিরক্ত মেশানো উদ্বেগে বলে উঠল, একটু সাবধানে হাঁটবে না? একটু সাবধানে হাঁটবে না? এখন যদি কাজ পায়ে বেঁধে যেত তখন কি হতো? ট্রিনা ঘোর লাগা চোখে তাকিয়ে ভাবল, এই কি সেই ভয়ানক রাগী সাহেব যার ক্রোধের সামনে সবাই কাঁপত? সে আজ নিজের হাতে তোয়াক্কা না করে ওর পায়ের নিচে ঢাল হয়ে দাঁড়ালো। ট্রিনা আমতা আমতা করে বলল, আপনার হাতে লাগেনি তো? আরিয়ান সেদিকে পাত্তা না দিয়ে জিজ্ঞাসা করলো, তোমার জুতো কোথায়? খালি পা অফিস ঢুকেছো কেন? গাড়ি থেকে নামার সময় ছিঁড়ে গিয়েছে, তাই ওটা ওখানেই রেখে এসেছি। আরিয়ানার কথা বাড়ালো না, আলতো করে ট্রিনার বাহু ধরে ওকে সোফায় বসিয়ে দিল। এরপর সে নিজেই নিচু হয়ে ফ্লোরে ছড়িয়ে থাকা কাচের টুকরাগুলোকে খুঁটে খুঁটে সরাতে লাগলো। ট্রিনা ওর এই শান্ত রূপ দেখে সাহস পেয়ে জিজ্ঞাসা করলো, অফিসে কি কোনো সমস্যা হয়েছে? এভাবে রেগেছিলেন কেন? আরিয়ান মুখ না তুলে একটা ম্লান হাসি হাসলো। কই, আমি কি রেগে আছে? না তো। ট্রিনা মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে থেকে ফিসফিস করে বলল, আহা, এখন আপনাকে একদমই রাগী সাহেব মনে হচ্ছে না। আপনি বড্ড বদলে গেছেন। আরিয়ান এবার সোজা হয়ে দাঁড়িয়ে ফাইলগুলো গুছিয়ে টেবিলের উপর রাখলো। ট্রিনার সামনে এসে দাঁড়িয়ে কৌতুক করে বলল, কেন? এখন কি তুমি চাচ্ছ আমি তোমার সামনে আবারও চেল্লাপাল্লা করি, সারাদিন ক্যাচর ক্যাচর করি? আরিয়ানের কথার ধরনে ট্রিনা হেসে ফেলল। আরিয়ান এবার ওর পাশে বসে জিজ্ঞাসা করলো, হঠাৎ এখানে যে কোনো বিশেষ কারণ? আপনাকে কতগুলো কল দিলাম, একবারও ধরলেন না। তাই ভাবলাম বাড়িতে তো হুলো চলছেই, আপনার জন্য খাবার নিয়ে একেবারে অফিসেই চলে আসি। আরিয়ান তীক্ষ্ণ চোখে ট্রিনার দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই তুমি নিজেও কিছু খাওনি? ট্রিনা মাথা নিচু করে নিশ্চুপ রইল। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে টিফিন বক্সটা খুললো। ভাত মাখিয়ে এক লোকমা ট্রিনার মুখে সামনে ধরে বলল, চুপচাপ খেয়ে নাও, আমি আজ খাইয়ে দিচ্ছি তোমায়। ট্রিনা মৃদু আপত্তি জানিয়ে বলল, আহা, আমাকে খাইয়ে দিতে হবে না, আপনি খেয়ে নিন, আমি বাসায় গিয়ে খেয়ে নেব। আরিয়ান এবার ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলল, একদম কথা বলবে না শ্যামলিনী, আমার কথার উপর কথা বলে আমার একদম পছন্দ না, সেটা তো জানো। ট্রিনা আর দ্বিরুক্তি করার সাহস পেল না। এই আদরের ধমকের মাঝে যে কতটা অধিকার লুকিয়ে আছে তা সে জানে। আরিয়ান এক লোকমা নিজে খেলো আর পরের লোকমাটা পরম মমতায় ট্রিনার মুখে তুলে দিতে লাগলো। বাইরের ঝড় আর ভেতরের অশান্তি সব যেন এই মুহূর্তের স্নিগ্ধতায় ধুয়ে মুছে একাকার হয়ে গেল। আদনান অনেকক্ষণ ধরে নিজের রুমে পায়চারি করছে। সে নিজের সবটুকু সাহস এক জায়গায় জড়ো করার চেষ্টা করছে। ঘড়িতে এখন রাত 8টা ছুঁই ছুঁই। ড্রয়িং রুমে এখনো আত্মীয় স্বজনের কলকাকলি থামেনি। বিয়ের তারিখটা এত দ্রুত ঠিক হয়ে যাবে সেটা আদনানের কল্পনারও বাইরে ছিল। সময় কম বলে আয়োজন খুব জাঁকজমকপূর্ণ না হলেও প্রস্তুতির কোনো কমতি নেই। আর এই প্রতিটা সেকেন্ড আদনানের বুকের ভিতর যেন উত্তাল ঢেউ তুলছে। প্রতিটা মুহূর্তে তার মনে হচ্ছে নৌশি বুঝি তার জীবন থেকে চিরতরে 1000 মাইল দূরে হারিয়ে যাচ্ছে। আদনান ধীর পায়ে তার বাবা আহাদ মির্জার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিয়ে কাঁপা কাঁপা হাতে দরজায় নক করলো। ভেতর থেকে আহাদ মির্জা গম্ভীর কণ্ঠে বললেন, কে? ভেতরে এসো। আদনান রুমে প্রবেশ করলো। আহাদ মির্জা বিছানায় আধা শোয়া হয়েছিলেন। ছেলেকে দেখে উঠে বসলেন। রুমে এখন তিনি ছাড়া আর কেউ নেই। তিনি চশমাটা ঠিক করে নিয়ে বললেন, আদনান, হঠাৎ আমার রুমে কিছু বলবি? আদনান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর অস্ফুট স্বরে বলল, জি আব্বু, তোমার সাথে একটা খুব জরুরি কথা ছিল। আহাদ মির্জা কিছুটা কৌতূহলী হয়ে তাকালেন। জরুরি কথা? কি এমন কথা বল? আদনান কথাগুলো গুছিয়ে নেওয়ার জন্য কয়েক সেকেন্ড সময় নিল। তার গলার স্বর কিছুটা বুঝে আসলেও দৃঢ়তা হারালো না। সে সরাসরি বাবার চোখের দিকে তাকিয়ে বিনীত অথচ মরিয়া কণ্ঠে বলে উঠল, আব্বু, নসির এই বিয়েটা ভেঙে দাও। ছেলের মুখ থেকে এমন অভাবনীয় কথা শুনে আহাদ মির্জা থমকে গেলেন। ঘরের নিস্তব্ধতা যেন আরো ঘনীভূত হলো। তিনি বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে রইলেন আদনানের দিকে, যেন বিশ্বাসই করতে পারছেন না যে তার শান্ত ছেলেটা আজ এমন এক দাবি নিয়ে তার সামনে দাঁড়িয়েছে। তিনি চিৎকার করে বলে উঠলেন, মানে? বিয়ে ভেঙে দেব মানে? এটা কোন ধরনের পাগলামি আদনান? আদনান কাকুতি ভরা স্বরে আবারও বলল, প্লিজ আব্বু, যেভাবে হোক এই বিয়েটা আটকে দাও। আহাদ মির্জা কিছুটা ধমকে সুরে বললেন, আমি বুঝতে পারছি,
ছোটবেলা থেকে তুই আর নৌশি খুব ভালো বন্ধু, তাই বলে ওর বিয়ে ভেঙে দেওয়ার কথা বলবি? বোকা ছেলে, এটা ওর জীবনের ব্যাপার। আদনান এবার চোখ বন্ধ করে বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিল। নিজের সবটুকু সাহস সঞ্চয় করে এক নিঃশ্বাসে বলে ফেলল, আমি নৌশিকে ভালোবাসি আব্বু। অন্য কোথাও ওর বিয়ে হতে পারে না, আমি ওকে বিয়ে করব। কথাটা শেষ হওয়ার আগে রুমের নিস্তব্ধতা ভেঙে আহাদ মির্জার শক্ত হাতে দুটো প্রচন্ড থাপ্পড় এসে পড়ল আদনানের গালে। থাপ্পড়ে চোটে আদনান টাল সামলাতে পারল না। আহাদ মির্জার আগে কাঁপতে কাঁপতে আবারও হাত তুলতে যাচ্ছিলেন। ঠিক তখনই মাইমুনা বেগম রুমে ঢুকে আদনানকে আগলে ধরলেন। তিনি এই রণক্ষেত্র দশা দেখে আঁতকে উঠলেন। কি করছেন আপনি? এত বড় ছেলেকে এভাবে হাত তুলছেন কেন? আহাদ মির্জা গর্জে উঠে বললেন, এখন তো শুধু থাপ্পড় মেরেছি, এই ছেলেকে তো মেরে ফেলা উচিত। কত বড় বেয়াদব হলে নিজের ছোট বোনকে বিয়ে করার কথা মুখে আনে। আদনান গালের ব্যথা তোয়াক্কা না করে জেদি গলায় বলে উঠল, আব্বু, নৈশি আমার আপন বোন না। ইসলাম আর সমাজ উভয় ক্ষেত্রেই চাচাতো বোনকে বিয়ে করা জায়েজ। তাহলে তোমরা কেন এটাকে পাপ ভাবছো? আহাদ মির্জা আবারও তেড়ে আসলেন ছেলেকে মারার জন্য, কিন্তু মাইমুনা বেগম ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে রইলেন। তিনি কঠোর স্বরে স্বামীকে বললেন, আপনি আগে নিজেকে শান্ত করুন। তারপর ছেলের দিকে ফিরে ধরা গলায় বললেন, তুই কি পাগল হয়েছিস আদনান? তুই জানিস না এই মির্জা বাড়িতে কোনোদিন চাচাতো ভাই বোনের বিয়ের নিয়ম নেই? আমাদের বংশের মর্যাদা লুণ্ঠিত হবে যে। আদনান এবার উচ্চস্বরে প্রতিবাদ করে উঠল, কেন নিয়ম নেই? কিসের নিয়ম এটা? যেখানে সৃষ্টিকর্তা বিধানে কোনো বাধা নেই, সেখানে তোমাদের বানানো এই সেকেলের নিয়ম আমি কেন মানব? আমি নৌশিকে ছাড়া বাঁচব না আম্মু। আহাদ মির্জার আগে ফেটে পড়ে চিৎকার করে উঠলেন, আদনান, আর একটা কথা বলে তোর গায়ের চামড়া তুলে নেব আমি। তুই যেটা বলেছিস সেটা এ জন্মে অন্তত সম্ভব নয়। ভুলে যা অলিক কল্পনা। আদনান আর নিজেকে ধরে রাখতে পারল না। সব আভিজাত্য আর ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে সে সজোরে আহাদ মির্জার পা জড়িয়ে ধরল। পাথর চাপা কান্নায় ভেঙে পড়ল ছেলেটা। ডুকরে কেঁদে উঠে বলল, আব্বু, দোয়াই তোমার, একটু দয়া করো। তোমার এই ছেলেটা বাঁচবে না আব্বু, মরে যাব আমি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার কোনো শখকে তুমি অপূর্ণ রেখেছ, তাহলে আজ কেন এত নিষ্ঠুর হচ্ছ? দয়া করে নসির বিয়েটা অন্য কোথাও দিও না। আমি ওকে ছাড়া নিঃশ্বাস নিতে পারছি না আব্বু, আমি সত্যিই মরে যাব। ছেলের এই করুণ দশা দেখে আহাদ মির্জার মনটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তিনি নিচু হয়ে আদনানকে টেনে তুললেন। পরম মমতায় মাথায় হাত রেখে বোঝানোর স্বরে বললেন, দেখ আদনান, আবেগ দিয়ে পৃথিবী চলে না। এটা সম্ভব না বাবা। বিয়েটা সামাজিকভাবে পাকা হয়েছে। এই মুহূর্তে যদি আমরা বিয়ে ভেঙে দিই, তবে মির্জা বাড়ির মান সম্মান ধুলোয় মিশে যাবে। আত্মীয় স্বজনের সামনে আমরা মুখ দেখাতে পারবো না। বড় হয়েছিস, একটু বোঝার চেষ্টা কর। আদনান অসহায় দৃষ্টিতে একবার তার বাবা আরেকবার মায়ের দিকে তাকালো। তার মনে হলো পায়ের তলার মাটি সরে গিয়ে এক বিশাল শূন্যতায় তলিয়ে যাচ্ছে। সে তার সাজানো পৃথিবীটা মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল। সে আর একটা কথাও বলল না। টলটলায়মান পায়ে ঘর থেকে বেরিয়ে আসতে দেখলো করিডোরে নুসরাত দাঁড়িয়ে আছে। নুসরাতের করুণ চাহনির দিকে একবার তাকিয়ে সে নিজের রুমের দিকে পা বাড়ালো। নুসরাত আদনানের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, নিজের অজান্তেই আমার মতো একই ভুল তোরাও করলি? আদনান নিজের রুমের দিকে যাওয়ার সময় একবার নওশীর দরজার দিকে তাকালো। ওপাশ থেকে কোনো শব্দ নেই, দরজাটা শক্ত করে বন্ধ। খুব ইচ্ছে হলো একবার চিৎকার করে নওশীকে ডাকতে, কিন্তু দরজায় নক করার মতো ন্যূনতম শক্তিও তার শরীরে অবশিষ্ট নেই। নিজের রুমে ঢুকে আদনান সশব্দে দরজাটা বন্ধ করে দিল। পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল নিথর হয়ে। অন্ধকার ঘরে তার নজর গেল উপরে সিলিং ফ্যানটার দিকে। এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল সে। তার দু চোখে তখন কোনো জল নেই, আছে কেবল এক ভয়ঙ্কর শূন্যতা আর চরম এক সিদ্ধান্তের হাতছানি। আজ মির্জাবাড়ি আলোকসজ্জায় ঝলমল করছে। সদর দরজা থেকে ড্রয়িং রুম পর্যন্ত টাটকা কাঁচা ফুলের সুবাসে মম করছে চারিপাশ। সময়ের স্বল্পতায় নওশীর বিয়ের আয়োজনটা বাড়িতে করা হয়েছে, কিন্তু আভিজাত্যের কোনো কমতি নেই। মেহমানদের আনাগোনার হই হুল্লোড়ে মুখরিত পুরো বাড়ি। অথচ এই উৎসবের মধ্যমণি নওশী নিজের ঘরে পাথরের মূর্তির মতো বসে আছে। তাকে সাজানো হচ্ছে কনের সাজে, কিন্তু তার চোখের কোণে কোনো আভা নেই, যেন এক প্রাণহীন পুতুল। আজ সকালেই ঘটে গিয়েছিল এক অদ্ভুত কাণ্ড। বাড়ির সবাই যখন ব্যস্ত, তখন আদনান ঝড়ের বেগে নওশীর ঘরে ঢুকে পড়েছিল। তার উস্কো খুস্কো চুলার রক্তাভ চোখ দেখে নওশী শিউরে উঠেছিল। সে কিছুটা ঘাবড়ে গিয়ে ধমকে সুরে বলেছিল, কি হয়েছে তোর? এভাবে অনুমতি ছাড়া পাগলের মতো রুমে ঢুকলে কেন? আদনান কোনো কথা না বলিয়ে
আদনান কোনো কথা না বাড়িয়ে জাপটে ধরল নওশীর দুহাত। তার স্পর্শে যেন আগুনের তাপ ছিল। সে মরিয়া হয়ে বলল, এখনো সময় আছে নৌশি, প্লিজ এই বিয়েটা করিস না, এখনো সব ঠিক করা সম্ভব। নওশী নিজের হাত ছাড়ানোর চেষ্টা না করে শীতল গলায় প্রশ্ন করল। কেন করব না? আদনান এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। সে পাগলের মতো চিৎকার করে উঠল। কথা কথা কেন এমন করিস? কেন বুঝিস না যে আমি তোকে ভালোবাসি? তোকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। নওশী থমকে গেল। তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছে। যান্ত্রিক গলায় অস্ফুটে স্বরে আবারও বলল, কি বললি? আর একবার বল। আদনান এবার কান্নায় ভেঙে পড়ল। নওশীর চোখের দিকে তাকিয়ে আর্তনাদ করে বলল, ভালোবাসি তোকে, নিতে চেয়েও বেশি, এই মহাবিশ্বের চেয়েও বেশি। তুই কেন বুঝতে চাসনি এতদিন? নওশীর দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল তার সাজানো গালে। আদনান এবার হাঁটুর উপর ভর দিয়ে নওশীর পায়ের কাছে বসে পড়ল। তার হাত দুটো শক্ত করে ধরে পাগলের মতো বলতে লাগলো, এই না দেলে বাচ্চা, চল না আমরা এখান থেকে অনেক দূরে কোথাও পালিয়ে যাই। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না রে। আবার সত্যি পাগল পাগল লাগছে। তুই অন্য কারো হয়ে যাবি, এটা ভাবলে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। আদনানের কথায় নওশী হেসে দিল। নওশীর শেষ হাসি আদনানের বুকটা যেন ধারালো ছুরি দিয়ে চিরে দিল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল একরাশ অবজ্ঞার হাহাকার। নওশী রক্তাভ চোখে তাকিয়ে ধরা গলায় বলল, একই ছাদের নিচে 19টা বছর কাটিয়ে দিলি আদনান, অথচ নিজের মনের কথাটুকু বলতে পারিসনি। আজ যখন আর মাত্র কয়েকটা ঘন্টা পর আমি অন্য কারো হয়ে যাব, তখন তুই এসে বলছিস পালিয়ে যেতে। তুই আমাকে নাদান ডাকিস, কিন্তু প্রকৃতপক্ষে নাদান তো তুই। ভালো থাকিস আদনান। এই মুহূর্তে বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে পালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এক জীবনে না হয় অপূর্ণতা নিয়েই বাঁচলাম। চিন্তা করিস না, সেই অচেনা মানুষটার সাথে আমি মানিয়ে নিতে পারবো। আর যদি কোনোদিন দেখি আর পারছি না, তখন না হয় এই পৃথিবী থেকেই বিদায় নেব। নওশীর মুখে মৃত্যুর কথা শুনে আদনান পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার সমস্ত পৃথিবী যেন দুলে উঠল। সে শেষবারের মতো অসহায় কণ্ঠে বলল, আমি বাঁচব না তোকে ছাড়া নৌশি, সত্যি বাঁচব না। নওশী ওপাশে মুখ ফিরিয়ে নিল। নিজের চোখের অবাধ্য জলটুকু কোনো মতে গিলে নিয়ে পাথর চাপা কণ্ঠে বলল, কাউকে ছাড়া কেউ মরে যায় না, সময় সব শিখিয়ে দেয়। আদনান এবার অদ্ভুত এক শান্ত স্বরে বলল, মরে, মানুষ মরে, তুই জানিস না? শুধু নিঃশ্বাস নেওয়া মানেই বেঁচে থাকা না। কিছু মানুষ দিনের পর দিন বেঁচে থাকে মরার মতো। সে তিল তিল করে মরে যাওয়াটা যন্ত্রণাময় মৃত্যুর চেয়েও 1000 গুণ বেশি ভয়ঙ্কর। নওশী আর কোনো উত্তর দিল না। ঘরের নিস্তব্ধতায় কেবল বাইরে সানায়ের সুর ভেসে আসছিল, যা আদনানের কানে বিসর্জনের বাজনার মতো বাজছিল। সে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার চোখে তখন কোনো পানি নেই, আছে কেবল এক স্থির অন্ধকার সংকল্প। আদনান ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় শেষবারের মতো নওশীর দিকে ফিরে তাকালো। তার দু চোখে তখন আর মিনতি নেই, আছে এক অদ্ভুত শূন্যতা। সে ফিসফিস করে বলল, চল না নৌশি, এখনো বলছি পালিয়ে যাই। এছাড়া আমাদের এক হওয়ার আর কোনো রাস্তা খোলা নেই। আমি তোকে ছাড়া নরক যন্ত্রণায় ছটফট করছি। নওশী নিজের কাঁপা কাঁপা হাত দুটো শক্ত করে মুঠো করলো, পাথরের মতো কঠিন হয়ে জবাব দিল, আদনান, দোহাই তোর, রুম থেকে বের হ। আর আমাকে এভাবে জ্বালাস না, আমি আর পারছি না। আদনান হঠাৎ করে শব্দ করে হেসে উঠল, অট্ট হাসি, কিন্তু সে হাসিতে এক তীব্র যন্ত্রণা মেশানো। সে বিড়বিড় করে বলল, আর জ্বালাবো না তোকে। আচ্ছা, আর জ্বালাবো না। এবার তোকে আমি পোড়াবো নৌশি। নওশী আদনানের কথার গুঁড়ো অর্থ বুঝতে পারল না। সে ম্লান হেসে উত্তর দিল, আমি তো অনেক আগেই পড়ে ছারখার হয়ে গেছে আদনান। পোড়া জিনিসকে আর নতুন করে কি পোড়াবি? আদনান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল সে। বর্তমানে ফিরে এলো নওশী। আয়নার সামনে মিতু তখন কাজলের তুলি হাতে দাঁড়িয়ে। মিতু বলে উঠল, এভাবে চোখের জল ফেললে কাজলটা দেব কিভাবে? সব তো লেপটে যাচ্ছে। মিতুর কথায় নওশীর ঘোর কাটলো। সে খেয়াল করলো দীর্ঘক্ষণ ধরে সে নুসরাত আত্রিনাকে দেখছে না। তার মনের ভিতর এক অজানা আশঙ্কা দানা বাঁধতে শুরু করলো। সে কাঁপা গলায় প্রশ্ন করলো, নুসরাত আপু আর বৌমনি কোথায়? ওদেরকে তো অনেকক্ষণ ধরে দেখছি না। মিতু সাজগোজের জিনিসে হাত চালাতে চালাতে হালকা স্বরে বলল, বাড়িতে কত কত মানুষ এসেছে, দেখছিস না? হয়তো মেহমান সামলাতে কোথাও ব্যস্ত আছে। নওশীর বুকটা কেন জানি কু গাইছে। সকালে সে আদনানকে শেষ দেখেছিল, তারপর আর কোনো হদিস নেই। সে আবারও জিজ্ঞাসা করলো, আদনান কোথায়? ও কি ড্রয়িং রুমে? মিতু এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আদনান তো সেই সকালেই বাড়ি থেকে বের হয়েছে, এখনো ফেরেনি।
বড় বাবার ছোট কাকা বারবার কল করেছেন, কিন্তু ওর ফোন বন্ধ দেখাচ্ছে। মেজাজটাই খারাপ করে দিল ছেলেটা। আজকের দিনে এমন দায়িত্ব জ্ঞানহীনতা। নওশীর বুকের ভেতরটা মুহূর্তেই দুমড়ে মুচড়ে গেল। ফোন বন্ধ, এই শব্দ দুটো তার মাথায় হাতুড়ির মতো বাজছে। আদনানের সেই শেষ কথাগুলো মনে পড়ে গেল তার, তোকে আমি পুরাবো। নওশীর ইচ্ছে করছে এই মুহূর্তে কনের স্বাদ ছিঁড়ে ফেলে সবকিছু থেকে মুক্তি পেতে, কিন্তু সামাজিক শৃঙ্খল আর পরিবারের সম্মানের এই জাতাকল থেকে মুক্তি পাওয়া কি এতই সহজ? উৎসবে মাতোয়ারা মির্জাবাড়ির হইচই থেকে নিজেকে আড়াল করে তৃণা করিডোর দিয়ে প্রায় ছুটছিল। উৎসবে মাতোয়ারা মির্জাবাড়ির হইচই থেকে নিজেকে আড়াল করে তৃণা করিডোর দিয়ে প্রায় ছুটছিল। তার কপালে চিন্তা আর সূক্ষ্ম ভাঁজ। ঠিক নিজের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকা একটা শক্ত হাতের টানে তার গতি থমকে গেল। কিছু বুঝে ওঠার আগে কেউ তাকে ঝটকা দিয়ে রুমের ভেতর টেনে নিল। ভয়ে চিৎকার দিতে গিয়েও পারল না তৃণা। তার আগে একটা উষ্ণ হাতে তালু শক্ত করে চেপে ধরল তার মুখ। ভয়ে চোখ বুজে ফেলেছিল সে, কিন্তু অতি পরিচিত সেই গায়ের ঘ্রাণ নাকে আসতে ধক করে উঠল বুকটা। চোখ মেলতে দেখল সামনে দাঁড়িয়ে তার আরিয়ান। তবে এখন তার চোখে রাগ নেই, আছে এক ভুবন ভোলানো দুষ্টুমি মাখা হাসি। তৃণা নিজের মুখ ছাড়িয়ে নিয়ে ভ্রু কুচকে বিরক্তির ভান করে বলল, ধ্যাৎ, আপনি সবসময় এমন কেন করেন? আরিয়ান এক পা এগিয়ে এসে তৃণার কোমরে হাত রাখলো, গাঢ় স্বরে শুধালো, কেমন করে? এই যে এরকম হুটহাট। তৃণা আমতা আমতা করে বলল। এরকম কি? আরিয়ানের ঠোঁটের কোণে বাঁকা হাসি। কিছু না। কিছু নাকি? আরিয়ান এবার আরো কাছে ঝুঁকে এলো। তৃণা চোখ সরিয়ে নিয়ে অস্ফুট স্বরে বলল, জানি না। আরিয়ান এবার তৃণার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজ বড্ড মায়াবী লাগছে তোমায়, আমার শ্যামলিনী। তৃণা লজ্জা পেয়ে একটু আড়ালে যেতে চেয়ে বলল, শ্যামলা মানুষকে আবার সুন্দর লাগে নাকি? আরিয়ান তৃণার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। তার চোখের গভীরতা মেপে নিয়ে ধীর স্থির কণ্ঠে বলল, সত্যি বলছি, আমার দেখে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী তুমি। এই গালচে বরণেই তো আমি বারবার হারি। তৃণা আলতো করে আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। দীর্ঘশ্বাস ফেলে বলল, সরুন তো, আমি খুব টেনশনে আছি। আরিয়ান এবার একটু গম্ভীর হলো। কি বিষয় নিয়ে এত টেনশন? বিয়ে নিয়ে? আরিয়ান কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর জিজ্ঞাসা করলো, আচ্ছা, আদনানের হয়েছে কি বলো তো? ছেলেটাকে কদিন ধরে কেমন জানি মন মরা দেখছে, কোনো ঝামেলা হয়েছে ওর? তৃণা মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, নিজের চোখের পলক লুকিয়ে নিয়ে শুকনো গলায় বলল, কিছু না তো, এমনি হয়তো। আরিয়ান তৃণার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর ধীর পায়ে ওর আরো কাছে এসে ফিসফিসিয়ে বলল, কেমন লুকাচ্ছ তুমি শ্যামলিনী? তোমার এই চঞ্চল চোখ দুটোতে মিথ্যে কথা একদম ধরা পড়েছে। বলো তো, আদনানের নওশীকে নিয়ে কোনো গোপন কথা জানো তুমি? তৃণা আর লুকাতে পারল না। আরিয়ানের বুকের উপর হাত রেখে একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে নৌশি আর আদনানের সেই অব্যক্ত প্রেম আর তিলে তিলে পুড়ে যাওয়ার গল্পটা বলতে শুরু করলো। নৌশির সাজগোজ তখন শেষ পর্যায়ে। আয়নার প্রতিবিম্বে নিজেকে চিনতে কষ্ট হচ্ছে তার। টকটকে লাল বেনারসি আর গয়নার ভারে তাকে রাজকন্যার মতো দেখালেও ভেতরটা শোষণের মতো খাখা করছে। ঠিক সেই মুহূর্তে ঘরে এসে ঢুকলো নুসরাত। নৌশি অবাক হয়ে লক্ষ্য করলো নুসরাতের চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, ঠোঁটের কোণে ঝুলে আছে এক চিলতে হাসি। নৌশি ধরা গলায় জিজ্ঞাসা করলো, কোথায় ছিলে এতক্ষণ আপু? কতক্ষণ ধরে তোমায় খুঁজছি। নুসরাত সহজভাবে জবাব দিল, এই তো নিচেই ছিলাম একটু কাজে। ঘরের বাকি সবার চেয়ে নুসরাতকে আজ বেশি প্রফুল্ল দেখাচ্ছে। নওশি বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইল। ছোটবেলা থেকে নওশির সামান্য মন খারাপেও যে মানুষটা হাজারবার কারণ জানতে চাইতো, আজ তার জীবনে সবচেয়ে বড় যন্ত্রণার দিনে নুসরাত এত নির্লিপ্ত কি করে হতে পারে? নুসরাত কি তবে কিছুই বুঝতে পারছে না? হঠাৎ নিচ থেকে শোরগোল ভেসে এলো। কচিকাচারা চিৎকার করে বলতে লাগলো, বর এসেছে, বর এসেছে। সেই শব্দটা নৌশির কানে যেন মরণ ঘণ্টার মতো বাজলো। সে নিজের অজান্তে বিড়বিড় করলো, বেঁচে থেকেও মরার সাতপর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলাম। নৌশি স্তব্ধ হয়ে বসে রইল। নুসরাত ওর কাঁধে হাত রেখে আদুরে গলায় বলল, আরে মুখটা অমন করে আছিস কেন? আজ তো তোর খুশির দিন, তাই না? নওশি এবার আর চুপ থাকতে পারল না। তার ভেতরে জমানো সবটুকু অভিমান যেন বিস্ফোরিত হলো। সে নুসরাতের চোখের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করলো, আপু, তুমি তো এক সময় আরিয়ান দাদাভাইকে ভালোবাসতে, তাই না? কিন্তু ভাগ্যের ফেরে তাকে পাওনি। সেই কষ্টটা কি আজ ভুলে গেছো? নওশির মুখে এমন সরাসরি প্রশ্নে নুসরাত এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তার মানে নওশি জানতো? নুসরাত নিজেকে দ্রুত সামলে নিয়ে কিছুটা শক্ত গলায় বলল, অতীত নিয়ে কেন কথা তুলছিস নৌশি? ওটা আমার বোকামি ছিল। আজ দেখ আমি কত সুখে আছি। ওপরওয়ালা যখন কোনো নারীর কাছ থেকে কিছু কেড়ে নেন, তার বদলে আরও উত্তম কিছুই দান করেন। আমার ক্ষেত্রে নির্জন ইমতিয়াজ হলো সেই শ্রেষ্ঠ উপহার।
নৌশি এবার তীক্ষ্ণ স্বরে বলে উঠল, তাহলে আজ আমার এই অবস্থায় তুমি এত খুশি কেন আপু? কেন তোমার চোখে মুখে জয়ের হাসি? নুসরাত কোনো উত্তর দিল না, তবে সেই হাসিটা আরো চওড়া হলো মাত্র তার। সেই পরম মমতায় নৌশির কপালে একটা চুমু খেয়ে মনে মনে বলল, আমি আজ পৃথিবীর সবচেয়ে খুশি। বিয়ের আসর তখন কানায় কানায় পূর্ণ। ঝাড় লণ্ঠনের আলোয় ঝলমল করছে মির্জাবাড়ির আঙিনা। লাল বেনারসিতে মোড়ানো নৌশি স্টেজের উপর পাথরের মূর্তি মতো বসে আছে। পাশে বসা তার হবু স্বামী, যার দিকে একবারও ফিরে তাকানোর প্রয়োজন বোধ করেনি সে। লোকটা আমেরিকায় থাকে নাকি মঙ্গল গ্রহে তা নিয়ে নৌশির বিন্দুমাত্র আগ্রহ নেই। তার দু চোখ বারবার ভিড়ের মাঝে খুঁজে ফিরছে সেই চঞ্চল জেদি ছেলেটাকে। কোথায় আদনান? সে কি সত্যিই আজ আসবে না? কাজী সাহেব খাতা খুলে বসলেন। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হতেই চারিপাশ নিস্তব্ধ হয়ে গেল। নৌশির মনে হচ্ছিল প্রতিটা সেকেন্ড তার বুকের উপর পাথরের মতো চেপে বসছে। কাজী সাহেব বরকে উদ্দেশ্য করে প্রশ্ন করতেই ওপাশ থেকে পুরুষটি জবাব এলো, কবুল কবুল কবুল। নৌশির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আর মাত্র কয়েকটা শব্দ, তারপরই সে অন্য কারো অন্দরমহলের বন্দী হয়ে যাবে। কাজী সাহেব এবার নৌশির দিকে ফিরলেন। বিয়ের বয়ান পড়তে শুরু করলেন তিনি। নৌশি ঝাপসা চোখে সামনের দিকে তাকাতেই দেখলো তার থেকে কিছুটা সামনে এসে দাঁড়িয়েছে আদনান। নৌশি চমকে উঠল। আদনানের পরনে টকটকে লাল রঙের এক রাজকীয় শেরওয়ানি। এই অবেলায় আদনান কেন বরের সাজে সজ্জিত? নৌশির মাথায় হাজারটা প্রশ্ন ভিড় করলো। ওদিকে কাজী সাহেব তাড়া দিচ্ছেন, মা বলুন, কবুল বলুন। নৌশি সেদিকে খেয়ালই করলো না। সে অপলক দৃষ্টিতে আদনানের দিকে তাকিয়ে রইল। আদনান কোনো বিশৃঙ্খলা করলো না, বরং ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসিটা ফুটিয়ে তুলল। সেই হাসিতে আজ কোনো হাহাকার নেই, আছে এক অদ্ভুত জয়ের আনন্দ। নৌশি অসহায় বোধ করলো। বুক ফেটে কান্না আসলেও সে চোখ বন্ধ করলো। নিজের নিয়তি মেনে নিয়ে কবুল বলার জন্য ঠোঁটজোড়া কাঁপিয়ে প্রস্তুতি নিল সে। আর ওদিকে করিডোরে থামে হেলান দিয়ে আদনান ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ফিসফিস করে সময় গুনতে শুরু করলো। 1 2 3। মির্জাবাড়ির সেই আনন্দ ঘন পরিবেশ মুহূর্তে হিমায়িত হয়ে গেল। চারিদিকে রেশমি আলোর ঝিলিক ঝাঁপিয়ে এখন কেবল পুলিশের সাইরেনের প্রতিধ্বনি আর মানুষের অস্ফুট ফিসফিসানি। নৌশি কবুল বলার ঠিক এক মুহূর্তে ইউনিফর্ম পরা 4-5 জন পুলিশ অফিসার ড্রয়িং রুমে ঢুকে পড়ায় গোটা বিয়ে বাড়ি যেন থমকে গেছে। ইকবাল মির্জা হতবিহ্বল হয়ে এগিয়ে গেলেন। তার কণ্ঠে বিস্ময় আর আতঙ্ক মিশে আছে। কি ব্যাপার অফিসার, এইভাবে আমাদের পারিবারিক অনুষ্ঠানে আপনারা? কোনো ঝামেলা হয়েছে কি? পুলিশ অফিসার ইকবাল মির্জার দিকে না তাকিয়ে সরাসরি নৌশির পাশে বসা সেই সুবেশ বরের দিকে এগিয়ে গেলেন। গম্ভীর গলায় বললেন, আপনারা যখন নিজেদের আদরের মেয়েকে বিয়ে দেন তখন কি পাত্রের হাড়ির খবরটা ভালো করে নেন না? ইকবাল মির্জা অবাক হলেন। মানে কি বলতে চাইছেন আপনি? অফিসার বরের দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, এই যে আপনাদের আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার, ই আসলে বিদেশের বড় এক দালাল চক্রের পান্ডা। বাংলাদেশের সহজ সরল মেয়েদের উচ্চশিক্ষা আর সুন্দর জীবনের লোভ দেখিয়ে এরা বিদেশে পাচার করে দেয়। এই ছেলেটার নামে আমাদের কাছে শক্ত এভিডেন্স আছে। খবরটা শোনা মাত্রই উপস্থিত সবার যেন বাকশক্তি হারিয়ে গেল। নৌশি আক্ষরিক অর্থে মুখ খা করে পাথরের মতো বসে রইল। বর বেশে থাকা ছেলেটি হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে উঠল, কি যা তা বলছেন আপনি? আমি আমেরিকা থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করেছি, আর আপনি বলছেন আমি নারী পাচারকারী? ডু ইউ নো হু আই এম? অফিসার তাচ্ছিল্যের হাসি হেসে লোকটার কাঁধে হাত রাখলেন। খুব ভালো করে জানি। প্রমাণ ছাড়া আমরা মির্জাবাড়ির মতো জায়গায় হানা দেইনি। চলো মামার বাড়ি, সেখানে গেলেই তোমার সব ডিগ্রি বেরিয়ে আসবে। বরের পরিবারের লোকজন তেরে আসলো পুলিশের করা নির্দেশের সামনে। সবাই দমে গেল। হট্টগোলের মাঝে নৌশি হঠাৎ খেয়াল করলো করিডোরে থামে হেলান দিয়ে থাকা আদনানকে। ছেলেটা বিন্দুমাত্র বিচলিত নয়, বরং তার ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসিটা আরো গাঢ় হয়েছে। বরের বাবা মরিয়া হয়ে এগিয়ে এলেন। আমার ছেলে নির্দোষ, সব মিথ্যে অভিযোগ দিয়ে আমাদের মান সম্মান ডুবানো হচ্ছে, তার ইশারায় আপনারা এইসব নাটক করছেন। পুলিশ অফিসার আর কারো কোনো অজুহাত শুনলেন না। পকেট থেকে ভাঁজ করা কাগজ বের করে রুক্ষ স্বরে বললেন, আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আইন নিজের গতিতে চলবে। এই অকাট্য প্রমাণের সামনে বরের বাড়ির লোকজনের দম্ভ মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। আহাদ মির্জা এতক্ষণে স্তব্ধ হয়ে সব দেখছিলেন। এবার তিনি ধীর পায়ে এগিয়ে এলেন, বললেন, অসংখ্য ধন্যবাদ অফিসার। আপনারা সময় মতো না এলে আজ আমার ভাইজির জীবনটা নষ্ট হয়ে যেত। আমাদের অন্ধবিশ্বাস আজ আমাদের ধ্বংস করে দিচ্ছিল। অফিসার মৃদু হেসে উত্তর দিলেন, কর্তব্য পালন করছি মাত্র, ভালো থাকবেন।
পুলিশের গাড়ি যখন সেই প্রতারক বরকে নিয়ে মির্জাবাড়ির গেট পার হলো তখন পুরো বাড়িতে এক শ্মশান সম নিস্তব্ধতা নেমে এলো। আত্মীয় স্বজনদের মাঝে কানাকানি আর ফিসফিসানি শুরু হয়ে গেছে। বিয়ের আসর থেকে বর গ্রেফতার হওয়া মানে মেয়ের কলঙ্ক। এই সমাজ আজও ভাঙা বিয়েকে বড্ড নিচু চোখে দেখে। নৌশি এখনো সে স্টেজে বেনারসি জড়িয়ে পাথরের মতো বসে আছে। তার চোখে জল নেই, বরং এক অদ্ভুত শূন্যতা। সে শুধু দূর থেকে আদনানের সেই রহস্যময় শান্ত মুখটার দিকে তাকিয়ে আছে। রাহি বেগম কান্নায় ভেঙে পড়লেন। আমার মেয়েটার সাথেই এমনটা হতে হলো। এখন লোকে কি বলবে? কে নেবে আমার মেয়েকে? মাইমুনা বেগম আর ফারহানা বেগম তাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু কারোর কাছে কোনো উত্তর নেই। ঠিক সেই মুহূর্তে সবাইকে চমকে দিয়ে নুসরাত ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালো। সে নৌশির বাবা ইকবাল মির্জার সামনে গিয়ে দাঁড়ালো। বড় বাবা, তোমরা অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। ইকবাল মির্জা দিশেহারা হয়ে বললেন, কি বলবি বল মা। বড় বাবা, আমার মনে হয় নৌশির বিয়েটা যদি আজ না হয় তবে আমাদের বংশের মান সম্মান যাবে। নৌশিও ভেতর থেকে ভেঙে যাবে। ইকবাল মির্জা অসহায়ভাবে মাথা নিচু করে বললেন, কি করব বল, কার সাথে এখন ওর বিয়ে দেব? ভাগ্য এত খারাপ হবে কে জানতো। নুসরাতকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ভিড় ঠেলে এগিয়ে এলো আরিয়ান। সে বড় বাবার দিকে তাকিয়ে খুব স্বাভাবিক কিন্তু জোরালো কণ্ঠে বলল, বড় বাবা, পরিস্থিতি বদলাতে হলে আমাদেরও বদলাতে হবে। বংশের পুরনো নিয়মের চেয়ে নৌশির জীবন অনেক বড়। আমি চাই এখনই আসরে আদনানের সাথে নৌশির বিয়েটা সম্পন্ন হোক। আরিয়ানের এই প্রস্তাব যেন মির্জাবাড়িতে এক বিশাল বিস্ফোরণ ঘটালো। সবার নজর গিয়ে পড়ল লাল শেরওয়ানি পরা আদনানের দিকে, যে এতক্ষণ একটা জাদুকরী মুহূর্তের অপেক্ষায় প্রহর গুনছিল। মির্জাবাড়ির অন্দরমহলে তখন এক থমথমে উত্তেজনা। আরিয়ানের সোজাসাপটা প্রস্তাব দীর্ঘদিনের জমে থাকা এক বিশাল বরফ খণ্ডে আঘাত করল। এনামুল মির্জা ভ্রুকুচকে এগিয়ে এসে বললেন, আরিয়ান, তুই কি বলছিস ভেবে দেখেছিস? নুসরাত আর তুই মিলে এই বাড়ির 100 বছরের নিয়ম ভাঙার কথা বলছিস? আরিয়ান শান্ত কিন্তু ধীর কণ্ঠে জবাব দিল, হ্যাঁ চলে যাচ্ছ, আমি খুব ভেবেই বলছি। তোমাদের নিয়ম কি একটা মেয়ের জীবনের চেয়ে বড়? আর যদি বিয়েটা না হয় তবে নৌশির সারা জীবনের অসম্মানের দায়ভার কি তোমাদের এই নিয়ম নিতে পারবে? ইকবাল মির্জা অসহায়ভাবে মাথা নেড়ে বললেন, কিন্তু ওরা তো দুজনেই অবুঝ, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। এতক্ষণ এক করে পাথরের মতো দাঁড়িয়ে থাকা আহাদ মির্জা এবার ধীর পায়ে এগেলেন। তিনি বড় ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালেন। তার দু চোখে তখন এক অদ্ভুত প্রশান্তি। তিনি ইকবাল মির্জার হাত ধরে বললেন। ইকবাল মির্জা চমকে উঠে বললেন, তুই এইসব বলছিস আহাদ? আমি ঠিকই বলছি ভাইজান। আদনান যে আজ সাহসের পরিচয় দিয়েছে তাতে আমি নিশ্চিত ও নৌশিকে পৃথিবীর সব বিপদ থেকে আগলে রাখবে। নিয়মের চেয়ে মানুষের শোক অনেক বড়। বাড়ির বড়দের এমন নমনীয়তা দেখে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গেল। দীর্ঘ বিতর্কের পর অবশেষে মির্জাবাড়ি সেই কঠোর নিয়ম হার মানল ভালোবাসার কাছে। সবাই রাজি হলো আদনান আর নৌশির বিয়েতে। নৌশি তখন স্টেজে বসে আছে। তার মনে হচ্ছে সে কোনো ঘোরের মধ্যে আছে। পাশে এসে বসলো আদনান, পরনে সেই লাল শেরওয়ানি যা সে হয়তো আজকের এই মুহূর্তটার জন্য লুকিয়ে রেখেছিল। কাজী সাহেব আবারও খাতা খুলে বসলেন। নৌশি আর আদনান কেউ কারোর দিকে তাকাতে পারছে না। এক অদ্ভুত লজ্জার প্রাপ্তির আনন্দ তাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। কাজী সাহেব গম্ভীর স্বরে আদনানকে বললেন, বাবা, তুমি কি এই বিয়েতে রাজি আছো? থাকলে 3 বার বলো কবুল। আদনানের বুকের ভেতর তখন হাজারটা ড্রাম বাজছে। দীর্ঘ প্রতীক্ষার লড়াইয়ের পর আজ সে তার নাদানকে নিজের করে পাওয়ার শেষ ধাপে। সে রুদ্ধশ্বাসে অস্ফুট স্বরে বলল, কবুল, আলহামদুলিল্লাহ। কাজী সাহেব এবার নৌশির দিকে ফিরলেন। নৌশির মনে হচ্ছিল সবটাই বুঝি স্বপ্ন। এখনই হয়তো ঘুম ভেঙে যাবে আর সে দেখবে সেই অপরিচিত লোকটার সাথে তার বিয়ে হয়ে গেছে। নুসরাত এসে নৌশির কাঁধে হাত রাখলো, যেন অভয় দিচ্ছে। নৌশি সেই স্পর্শে সাহস পেয়ে বুঝে থাকা চোখে জল টলমল করা অবস্থায় বলে উঠল, কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ ধ্বনিতে মির্জাবাড়ির প্রতিটা কোণ যেন আজ পবিত্র হয়ে উঠল। যে বাড়িতে কিছুক্ষণ আগেও বিসর্জনের সুর বাজছিল সেখানে এখন কেবলই প্রাপ্তির আনন্দ। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আদনান আর নৌশি যখন একে অপরের চোখের দিকে তাকালো, নৌশি আর নিজেকে ধরে রাখতে পারল না। ঠোঁট উল্টে নিঃশব্দে একরাশ আনন্দাশ্রু বিসর্জন দিল সে। নুসরাত পরম মমতায় নৌশিকে নিজের বুকের মাঝে টেনে নিল, মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলল, ভাগলিনি, তুই ভেবেছিলি কি করে যে আমি তোকে আর আদনানকে এত কষ্ট পেতে দেব? তোদের এই হাহাকার কি আমি সইতে পারতাম? নৌশি এ বিস্ময় ভরা চোখে নুসরাতের দিকে তাকালো, অস্ফুট স্বরে শুধালো, তার মানে সব কি তবে তোমারই পরিকল্পনা ছিল আপু? নুসরাত রহস্যময় এক হাসি দিয়ে বলল, সেসব পরে জানবি, এখন শুধু এই মুহূর্তটাকে উপভোগ কর। নৌশি আর প্রশ্ন করল না, শুধু নুসরাতের কাঁধে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটু দূরেই দাঁড়িয়েছিল আরিয়ান আর ট্রিনা।
উৎসবের এই আবহাওয়ায় আর ইয়ান হঠাৎ টিনার একদম কাছে ঘেঁষে দাঁড়ালো। ওর কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাসে ফিস করে বলল, শ্যামলিনী, এদুরে মিষ্টি বিয়ে দেখি তোমাকে আবারও নতুন করে বিয়ে করতে ইচ্ছে হচ্ছে। টিনা অবাক হয়ে ভ্রু কুচকে তাকালো। মানে হঠাৎ এই পাগলামো কেন? আরিয়ান ত্রিনার চোখে গভীরতায় হারিয়ে গিয়ে শান্তস্বরে বলল, আমাদের বিয়েটা তো সহজ ছিল না শ্যামলিনী, ওটা তো ছিল একটা রক্তক্ষয়ী যুদ্ধ। আমি চাই সব নিয়ম মেনে আবারও তোমাকে নিজের করে পেতে। আরিয়ানের এই রোমান্টিক কথায় টিনা লাজুক এক হাসি দিল। নুসরাত কিছুটা দূর থেকে ওদের দুজনকে দেখছিল। আরিয়ান আর টিনার এই অনাবিল সুখ দেখে ওর ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে পাশে থাকা নির্জনের হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। ভালোবাসার এই উষ্ণতায় নিজেকে সঁপে দিয়ে ধীর কণ্ঠে বলল, স্রষ্টা যা করেন নিশ্চয়ই আমাদের ভালোর জন্য করেন, তাই না? নির্জন নুসরাতকে নিজের এক হাতের আশ্রয় কাছে টেনে নিল ও গভীর স্বরে বলল, একদম ঠিক। মেঘ না জানলে কি আর এমন বৃষ্টির পর স্নিগ্ধ রোদের দেখা পাওয়া যেত? রাত তখন বেশ অনেকটা। মির্জা বাড়িতে এখনো আত্মীয় স্বজনের ভিড় কমেনি। চারিদিকে হাসাহাসি আর খোশ গল্পের শব্দ। কিন্তু এত মানুষের ভিড়ে আদনানের ছটফটানি যেন কমছে না। বিয়ে তো হলো, কিন্তু সেই কখন থেকে নওশীর সাথে দুটো কথা বলার সুযোগই পাচ্ছে না সে। হঠাৎ পকেটে ফোনটা কেঁপে উঠতে আদনান একটু আড়ালে সরে গেল। স্ক্রিনে বন্ধুদের নাম্বার দেখে দ্রুত কলটা রিসিভ করে নিচু স্বরে জিজ্ঞাসা করলো, কিরে, লোকটাকে শেষ পর্যন্ত কি করলে? উপাস থেকে বন্ধুটি খিলখিল করে হেসে উঠল। আরে দোস্ত, একদম রাস্তার মাঝখানে নামিয়ে দিয়েছি। বেটা তো ভয় কাঁপছিল। আমাদের পুলিশের অভিনয়টা কেমন হয়েছে বল? আদনান স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসলো। দুর্দান্ত। তোদের এই নাটকের জন্যই আজ আমি নসীকে ফিরে পেলাম। তোদের ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না রে। আরে রাখ তোর ধন্যবাদ। এখন আমাদের সাথে সময় নষ্ট না করে ভাবির কাছে যা। শুভরাত্রির। আদনান হাসি মুখে কলটা কেটে দিয়ে যেই না ঘুরে দাঁড়িয়েছে অমনি তার বুকটা ধক করে উঠল। সামনে হাত দুটো পকেটে ঢুকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আরিয়ান। ভাইয়ের সেই জহুরির চোখ ফাঁকি দেওয়া যে অসম্ভব সেটা আদনান ভালো করেই জানে। আরিয়ান ধীর পায়ে এগিয়ে এসে গম্ভীর গলায় প্রশ্ন করল, তার মানে বাড়িতে যে পুলিশগুলো এসেছিল তারা তোরই সাজানো লোক ছিল, তাই তো? আদনান মুহূর্তের জন্য ঘাবড়ে গেল। তোতলাতে বলল, আসলে ভাইয়া আমি। আরিয়ান এবার কিছুটা চড়াসরে ধমক দিয়ে উঠল। স্পষ্ট করে জবাব দে আদনান। হ্যাঁ ভাইয়া, ওরা আমারই বন্ধু ছিল। আদনান মাথা নিচু করে স্বীকার করলো। আরিয়ানের চোখে তখনও রাগের রেশ। একটা মানুষের উপর এভাবে মিথ্যা অপবাদ দিয়ে তাকে সবার সামনে চোর দালাল সাজালে তুই জানিস ওই ছেলেটার ক্যারিয়ার আর অসম্মানের কতটা ক্ষতি হতে পারত? আদনান এবার সোজা হয়ে দাঁড়িয়ে জেদি গলায় বলল, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না ভাইয়া। নসীকে পাওয়ার জন্য আমাকে এই ঝুঁকিটা নিতেই হতো। আর শোনো, ওই ছেলেটা যতটা দোয়ার তুলসী পাতা সাজছিল ততটা সে নয়। আমি কালই খোঁজ নিয়েছি, ওর চরিত্র মোটেও ভালো না। ডিস্কো ক্লাবে রাত কাটানো আর আজেবাজে নেশা আসক্ত থাকায় অনেক প্রমাণ আছে ওর বিরুদ্ধে। আরিয়ান ভ্রু কুচকে তাকালো। এই কথাগুলো আগে বড় আব্বুকে বললেই তো বিয়েটা ভেঙে দেওয়া যেত। এই নাটক করার কি দরকার ছিল? আমি যদি সত্যি কথাগুলো বলতাম তবে কেউই বিশ্বাস করতো না ভাইয়া। আদনান ধরা গলায় বলল, সবাই ভাবতো আমি নসীকে পাওয়ার জন্য এসব মিথ্যে গল্প সাজাচ্ছি। পরিস্থিতি এমন ছিল যে শুধু কলঙ্ক দিয়ে এই বিয়েটা আটকানো সম্ভব ছিল। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে ভালোবাসার মানুষটাকে হারানোর ভয় কতটা ভয়ঙ্কর হতে পারে। ছোট ভাইয়ের এই মরিয়া অবস্থাটা সে মনে মনে অনুভব করতে পারল। আরিয়ানের কঠিন মুখটা এবার কিছুটা শিথিল হলো। সে আদনানের কাঁধে হাত রেখে আলতো করে চাপ দিয়ে বলল, যা, অনেক রাত হয়েছে, এবার গিয়ে নিজের জীবনটা নতুন করে শুরু কর। আর শোন, নওশীকে যেন কোনোদিন কোনো অভাব বা কষ্টের ছোঁয়া পেতে না হয়। নৌশী তখন আদনানের রুমে জানালার সামনে দাঁড়িয়ে বাইরের মায়াবী জ্যোৎস্নার দিকে তাকিয়েছিল। বিকেলে সেই বিষাদ আর রাতে এই পূর্ণতা সবই যেন রূপকথার গল্প। ভাবতে অবাক লাগছে যে চঞ্চল ছেলেটাকে সারা জীবন আদু ভাই বলে খেপিয়েছে, আজ সেই কিনা তার স্বামী, তার জীবনের পরমাশ্রয়। হঠাৎ নিস্তব্ধ ঘরটায় সে অতি পরিচিত কণ্ঠস্বর ফিসফিসিয়ে ভেসে এলো, বউ। ডাকটা শুনে নৌশীর শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। এই নামে আগে কখনো কেউ ডাকেনি তাকে। সে ধীর পায়ে ঘুরে তাকালো। সামনে লাল শেরওয়ানি পরা আদনান দাঁড়িয়ে, তার চোখে মুখে আজ এক প্রশান্তি আর ঠোঁটের কোণে সেই অমায়িক হাসি। নৌশীও বেশ খানিকটা সাহস সঞ্চয় করে আদনানের চোখের দিকে তাকিয়ে পাল্টা ডাক দিল, জামাই। আদনান এবার ড্রামাটিক কায়দায় নিজের বুকের বাঁ পাশে হাত চেপে ধরে চোখ বন্ধ করে ফেলল, যেন এই ডাকটা সরাসরি তার হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করেছে। সে আবারও কারো স্বরে ডাকলো, বউ। নৌশী মুচকি এসে উত্তর দিল, জামাই। ও বউ। আদনান এবার এক পা এগিয়ে এলো। নৌশী এবার লজ্জায় আর তাকাতে পারল না। দুহাতে মুখ ঢেকে মাথা নিচু করে বলে উঠল, ধ্যাত,
কি শুরু করলি এসব? আদনান অপলক দৃষ্টিতে তার এই অপরূপা সুন্দরী স্ত্রীর দিকে তাকিয়ে রইল। আজ নুসরাত আপু পাশে রাত দাঁড়ালে কি নওশী এই ঘরে থাকতো? গতকাল রাতে যখন বাবার পায়ে ধরে কোনো ফল হয়নি, তখন আদনানের মাথায় প্রথম আত্মহত্যার চিন্তাটা এসেছিল। সে ভেবেছিল নওশীকে ছাড়া বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া শ্রেয়। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নেড়েছিল নুসরাত। নুসরাত সেদিন কেবল দরজা খুলেনি, আদনানের বন্ধ হয়ে যাওয়া ভাগ্যের দরজাটাও খুলে দিয়েছিল। নুসরাত আর আরিয়ান মিলেই এই পুলিশি অভিযানের ছক কষেছিল। আজ নওশীর এই লাজুক হাসির পেছনে কারিগর যে ওই দুজন, সেটা ভেবে আদনানের বুকটা কৃতজ্ঞতায় ভরে উঠল। আদনান এগিয়ে গিয়ে নওশীর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। জানালা দিয়ে আসা হালকা বাতাস তখন নওশীর চুলগুলো উড়িয়ে দিচ্ছিল। আদনান নেশালো মাখা স্বরে বলল, দাদার বাচ্চাকে আজ কিন্তু আসমানি হুডদের মতো সুন্দর লাগছে। নওশী অবাক হয়ে একজোড়া ভুরু বাঁকিয়ে তাকিয়ে রইল। ঠোঁট উল্টে বলল, বাপরে, সূর্য আজ কোন দিকে উঠলো? জীবনে প্রথম তোর মুখ থেকে নিজের প্রশংসা শুনলাম। আদনান শব্দ করে হাসলো। সে আর এক মুহূর্ত দেরি করলো না, পরম আবেশে নওশীকে নিজের বুকের মাঝে টেনে নিল। নওশীও সব দ্বিধা ঝেড়ে ফেলে আদনানের প্রশস্ত বুকে মুখ লুকালো। দুজনের চোখ বেয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। এতদিনে না পাওয়া সমাজের ভয় আর বিচ্ছেদের সুর যেন এই এক আলিঙ্গনে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। বেশ কিছুক্ষণ এই নিস্তব্ধ আবেগমাখা মুহূর্তটার কাটার পর নওশী হঠাৎ আদনানকে আলতো করে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নাকে হাত দিয়ে মুখ কুচকে বলল, উফ, দূরে যা তো, তোর শরীর থেকে ছাগলের গন্ধ আসছে। আদনান থমকে গেল, তারপর নিজের শেরওয়ানি হাতা শুকে একগাল হেসে দিল। নওশীর এই চিরচেনা দুষ্টুমি তো তাকে বাঁচিয়ে রাখে। সে নিজের অবাধ্য চুলে হাত বুলাতে বুলাতে ড্যাশিং ভঙ্গিতে নওশীর দিকে এগিয়ে যেতে লাগলো। তার চোখে তখন নেশাতুর চাহনি। সে এবার নিচু স্বরে ফিসফিসিয়ে গান ধরল। আদনানের গানের তালের সাথে পা মিলিয়ে এগিয়ে আসা নওশী লাজুক হাসলো। রুমের ভেতর তখন তাজা ফুলের সুবাস আর ভালোবাসার খুনসুটি মিলেমিশে একাকার। আদনান গান গাইতে গাইতে নওশীর হাতটা ধরে নিজের দিকে এক ঝটকায় টেনে নিল। ফজরের আজানের পবিত্র ধ্বনি মির্জাবাড়ির প্রতিটা কোণে প্রতিধ্বনিত হচ্ছে। জানালার পাশ দিয়ে ভোরের স্নিগ্ধ বাতাস এসে ঘরের পর্দাগুলোকে আলতো করে দুলিয়ে দিচ্ছে। তৃণা বিছানায় শুয়ে অনুভব করলো এক অদ্ভুত প্রশান্তি। চোখ মেলতেই দেখলো সে আরিয়ানের বলিষ্ঠ বুকের মাঝে পরমাশ্রয়ে মিশে আছে। আরিয়ানের নিয়মিত নিঃশ্বাসের শব্দ আর ভোরের এই নিস্তব্ধতা মিলেমিশে একাকার। তৃণা আলতো করে আরিয়ানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমের ঘরে তাকে কতই না মাসুম দেখাচ্ছে। নিজের অজান্তে তৃণার ঠোঁটে হাসি ফুটে উঠল। সে বিছানা থেকে উঠে বসার আগে আর সামলাতে পারল না। অতি সন্তর্পণে ঝুঁকে পড়ে আরিয়ানের ললাটে নিজের উষ্ণ ঠোঁটের স্পর্শ এঁকে দিল। নামাজের জন্য অজু করে এসে তৃণা আরিয়ানকে আলতো করে নাড়া দিল, কোমল স্বরে ডাকলো, এই যে রাগী সাহেব, অনেক হয়েছে, এবার উঠুন তো। আরিয়ান ঘুমের ঘরে শুধু একটা অস্ফুটে শব্দ করলো। তৃণা এবারও চুলে হাত বুলিয়ে দিয়ে একটু জেদ করে বলল, উঠুন না, আজান হয়ে গেছে অনেকক্ষণ, নামাজ পড়বেন না? ভোরবেলার গভীর ঘুমে ব্যাঘাত ঘটে আরিয়ান অবচেতন মনে কিছুটা রুক্ষ হয়ে উঠল। সে ভ্রু কুঁচকে ওপাশ থেকে ফিরে শুয়ে বিড়বিড় করে বলল, উফ, বিরক্ত করো না তো, যাও এখান থেকে। আরিয়ানের সেই পুরনো রাগী কণ্ঠস্বর। কিছুদিন আগে থেকে মানুষটা তৃণার কাছে এতটাই নরম হয়েছিল যে আজ হঠাৎ এই সামান্য কর্কশ্বরে তৃণার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অভিমানে তার ঠোঁট দুটো কেঁপে উঠল। সে আর দ্বিতীয়বার ডাকলো না। জায়নামাজ হাতে না নিয়ে ধীর পায়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। বাইরে ভোরের আকাশটা তখনও নীলাভ হয়ে আছে। পাখিদের কিচিরমিচির শুরু হয়েছে কেবল। টিনা রেলিং ধরে দূরে তাকিয়ে রইল। ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে ভোরের ঝাপসা অন্ধকার অনেকটা ফিকে হয়ে এসেছে। সতেজ বাতাসের ঝাপটা টিনার মনকে শান্ত করতে চাইলেও আরিয়ানে সে বিরক্তিমাখা কণ্ঠস্বর মনের কোণে কাটার মতো বিঁধেছিল। অভিমান বুকে নিয়ে আরো কিছুক্ষণ বাইরে কাটিয়ে যখন সে পা টিপে টিপে রুমে ফিরে এলো, তখন দরজার কাছেই থমকে গেল সে। ঘরের দৃশ্যটা দেখে টিনার চোখের পলক নড়ল না। আরিয়ান ফ্লোরে জায়নামাজ বিছাচ্ছে। পরনে শার্ট প্যান্ট হলেও প্যান্টের নিচের অংশটুকু টাকনোর উপরে ভাঁজ করা। মাথায় ধবধবে সাদা একটা টুপি। যে মানুষটা একটু আগে ডাকার কারণে বিরক্ত হয়ে ওপাশে ফিরে শুয়েছিল, সে এখন শান্ত মনে নামাজের প্রস্তুতি নিচ্ছে। টিনাকে দেখেই আরিয়ানের ঠোঁটের কোণে মায়াবী এক চিলতে হাসি ফুটে উঠল। সে খুব কোমল স্বরে বলল, আসো, আজ জামাতের সাথে নামাজটা আদায় করে নেই। টিনার বুকের ভিতরে জমে থাকা সবটুকু অভিমান যেন মুহূর্তে এক পশলা বৃষ্টি হয়ে ধুয়ে গেল। সে এসে আরিয়ানের ঠিক একদম পেছনে দাঁড়িয়ে গেল। ঘরের নিস্তব্ধতে আরিয়ানের সুমধুর তেলাওয়াত আর ভোরের স্নিগ্ধতা মিলে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করলো। নামাজ শেষ করে টিনা আরিয়ানের উরুতে মাথা রেখে শুয়ে পড়ল। ঘরের আধো আলো ছায়ার মাঝে আরিয়ান পরম মমতায় টিনার মাথায় বিলি কেটে দিচ্ছিল। সেই স্পর্শে এক অদ্ভুত নির্ভরতা ছিল। টিনা হঠাৎ আদুরে গলায় বলে উঠল, জানেন, দিন যত যাচ্ছে আপনাকে হারিয়ে ফেলার ভয়টা কেন জানি তত বাড়ছে আমার।
আরিয়ান টিনার কথায় মৃদু হাসল। স্ত্রীর ললাটে এক গভীর ভালোবাসার চুম্বন এঁকে দিয়ে বলল, পাগলি মেয়ে, আমি কোথাও হারাবো না, আমি তো তোমারই আছে। কিন্তু তুমি তুমি কখনো আমায় ছেড়ে যাবে না তো শ্যামলানি? টিনা চট করে উঠে বসলো। আরিয়ানের চোখের মণি দুটোর দিকে তাকিয়ে স্থির কণ্ঠে বলল, আমার শেষ পরিচয় হোক আমি আপনার স্ত্রী। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই নামটাই যেন আমার পাশে থাকে। যেদিন মসজিদের মাইকে ঘোষণা হবে আমার নাম, সেদিন যেন বলা হয় আরিয়ান মির্জার সহধর্মিণী আজ ইন্তেকাল করেছেন। মৃত্যুর এমন চরম সত্য আর ভালোবাসার এমন প্রগাঢ় উচ্চারণ শুনে আরিয়ানের বুকটা হুহু করে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। দুই হাত দিয়ে টিনাকে জাপটে ধরে নিজের বুকের সাথে লেপ্টে নিল, যেন এই আলিঙ্গনে সে সময়কে থামিয়ে দিতে চায়। বাইরের ভোরে সূর্য তখন মির্জা বাড়ির আঙিনায় নতুন এক আলোর রেখা টেনে দিচ্ছে, আর ভেতরে একজোড়া প্রাণ একে অপরের মাঝে খুঁজে পাচ্ছে বেঁচে থাকার পূর্ণতা। মির্জা বাড়ির সকালটা আজ অন্যরকম স্নিগ্ধ। গতকালের সেই টান টান উত্তেজনা আর বিয়ের ধকল শেষে আজ সবার চোখে মুখে প্রশান্তির ছাপ। বাড়ির বড় গিন্নিরা মাইমুনা, রাহি আর ফারহানা বেগম ড্রয়িং রুমে বসে খোশ গল্প করছেন। টিনা, মিতু আর নুসরাত মিলে কিচেনের হাল ধরেছে। বাড়ির বড়দের আজ সকাল সকাল কোনো কাজই করতে দিচ্ছে না তারা। তিনজন মিলে নাস্তা বানানোর ফাঁকে হাসি ঠাট্টায় মেতে আছে। ঠিক তখনই সিঁড়িতে পায়ের আওয়াজ পাওয়া গেল। সবার নজর স্থির হলো উপর থেকে নেমে আসা নওশীর উপর। পরনে লালচে রঙের একটা জামদানি শাড়ি, কপালে ছোট্ট একটা টিপার, চোখে মুখে নতুন জীবনের আভা। নওশীকে শাড়িতে এতটা স্নিগ্ধ আর পরিণত দেখাচ্ছে যে রাহি বেগম নিজের মেয়ের দিকে তাকিয়ে বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। যে মেয়েটা কাল পর্যন্ত চঞ্চল পায়ে সারা বাড়ি মাথায় করে বেড়াতো, আজ একদিনেই সে যেন কতটা গম্ভীর আর মায়াবী হয়ে উঠেছে। মাইমুনা বেগম হাসি মুখে এগিয়ে গেলেন। নওশীকে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে দেখে আহ্লাদি গলায় বললেন, মাশাআল্লাহ, আমার ছোট বৌমাকে তো একদম রাজরানীর মতো লাগছে। নওশী মেজমায়ের মুখে বৌমা ডাক শুনে লজ্জায় লাল হয়ে গেল। সে দ্রুত মাইমুনা বেগমকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ লুকিয়ে অস্ফুট স্বরে বলল, বৌমা বললে কেমন কেমন লজ্জা লাগছে। ওর এমন বাচ্চা সুলভ কথা শুনে ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। মাইমুনা বেগম কৌতুক করে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।